আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো সুগার অ্যান্ড স্টার্স, যেখানে এমন একজন দক্ষ শেফকে দেখানো হয়েছে যার পুরো জীবনটাই ছিল দুঃখ কষ্টে জর্জরিত। সে এতটাই দরিদ্র পরিবারের ছিল যে পরিস্থিতির চাপে পড়ে তাকে খাবারও চুরি করতে হতো, কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে রান্নার এক বিশেষ ট্যালেন্ট রয়েছে। তার সামনে যে কোনো ধরনের উপকরণ এনে দেওয়া হোক না কেন, সে সেই উপকরণগুলো দিয়েই প্রত্যেকবারই নতুন নতুন ডিশ তৈরি করতে পারে। এমনকি যে কোনো ডিশ সে একবার দেখলেই সে কোনো রেসিপি ছাড়াই সেই ডিশটি হুবহু তৈরি করে ফেলতে পারে। আর তাই সে তার দরিদ্র জীবন থেকে বেরিয়ে আসার জন্য কুকিং কম্পিটিশনে গিয়ে কোটি কোটি টাকা উপার্জন করতে চায়, কিন্তু তার জন্য সেই কম্পিটিশন পর্যন্ত পৌঁছানোটা ছিল স্বপ্নের মতো। দিনের পর দিন রাস্তায় ঘুমিয়ে থাকা শেফ কি কখনো এত বড় কম্পিটিশনে যেতে পারে? আজকের এই শেফের জীবনের গল্পটি শুধুমাত্র একটি গল্প নয়, বরং এটা একটা জীবনযুদ্ধ। একজন মানুষ তার স্বপ্ন পূরণের জন্য কি কি করতে পারে আর পুরো জীবনে কতটা কষ্ট করতে পারে, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন মাস্টার শেফের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ইয়াজিদ নামক একটি ছেলেকে দেখিয়ে। ইয়াজিদ ছিল অনেক দরিদ্র পরিবারের সন্তান, কিন্তু সে আসলে অনাথ ছিল। পৃথিবীতে তার মা বাবা কেউ ছিল না। সে একটি এতিমখানায় বড় হচ্ছে। তবে ছোটবেলা থেকেই ইয়াজিদ রান্নার ব্যাপারে অনেক বেশি ট্যালেন্টেড ছিল, আর সে মূলত পেস্ট্রি তৈরিতে অনেক বেশি দক্ষ ছিল। পেস্ট্রির নানা রকমের ডিজাইন, কালার এবং টেস্ট তাকে সবসময় আকৃষ্ট করে। তাই ইয়াজিদ সবসময় ওয়ার্ল্ডের বেস্ট একজন পেস্ট্রি শেফ হতে চায়। কিন্তু সে যেহেতু অনেক বেশি দরিদ্র পরিবারের ছিল, তাই পেস্ট্রি তৈরির জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো প্রয়োজন সেগুলো সে প্রায় সময়ই কিনতে পারত না। এজন্য সে মাঝে মাঝে না চাইতেও তাদের আশেপাশের বিভিন্ন গ্রোসারি শপে গিয়ে নানা ধরনের পেস্ট্রি তৈরির ছোটখাটো ইনগ্রেডিয়েন্টস চুরি করে আনত। আর সে বাসায় এসে নানা ধরনের পেস্ট্রি এবং ডেজার্ট মেক করার চেষ্টা করত। সাধারণত বিভিন্ন পেস্ট্রি এবং ডেজার্ট আইটেমের যে রেসিপিগুলো থাকে, ইয়াজিদ সেই সমস্ত রেসিপি ফলো করত না, বরং সে নিজের আইডিয়া দিয়েই নতুন নতুন ডিশ তৈরি করে ফেলত। এটা ছিল ইয়াজিদের একটি সিক্রেট ট্যালেন্ট। তো এভাবেই প্রায় অনেকগুলো বছর পার হয়ে যায়। ইয়াজিদ এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে এখন আর তাকে চুরি করে তার পেস্ট্রি তৈরির ইনগ্রেডিয়েন্টস আনতে হয় না, কারণ এখন সে বিভিন্ন জায়গাতে ছোটখাটো কাজ করে টাকা উপার্জন করতে পারে, আর সেগুলো দিয়েই তার প্র্যাকটিসের কাজ চালায়। তবে আজকে ইয়াজিদ একটি নতুন রেস্টুরেন্টে জয়েন হয়েছে। এই রেস্টুরেন্টটি প্যারিসের সবচাইতে লাক্সারিয়াস একটি রেস্টুরেন্ট, আর আজকেই ছিল তার এখানে ডিউটির প্রথম দিন। সে এখানে শেফ অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পেয়েছে। তবে যেহেতু আজকে সেই রেস্টুরেন্টে প্রথম কাজ করতে এসেছে, তাই সে এখানকার নিয়মকানুনগুলো এখনো ভালোভাবে বুঝতে পারছিল না। এদিকে রেস্টুরেন্টের কিচেন রুমে আজকে হেড শেফ আসে, আর সে এখানে ওয়ার্কারদেরকে বিভিন্ন কাজের ডিরেকশন দিচ্ছিল। কিন্তু এখানে কথা বলার সময় শব্দের জন্য তার অনেক ডিস্টার্ব হচ্ছিল, কারণ এ সময় ইয়াজিদ না বুঝে সেখানে থালা বাসন পরিষ্কার করছিল। তাই হেড শেফ তার উপর প্রচণ্ড রেগে যায়, আর সে ইয়াজিদকে তার কাছে ডেকে বলে যে তাকে এই রেস্টুরেন্টে কে রেখেছে, তার ভেতরে তো সামান্য ম্যানার্সটুকুও নেই। যদি সে হেড শেফের সামনে এমন আচরণ করতে পারে, তাহলে কাস্টমারদের সামনে সে কেমন আচরণ করবে? তাই এই ধরনের কোনো ওয়ার্কারকে তাদের রেস্টুরেন্টে রাখা যাবে না, কারণ তার জন্য এই রেস্টুরেন্টের এতদিনের সুনাম নষ্ট হবে। এই বলেই হেড শেফ তাকে তার চাকরি থেকে বরখাস্ত করে দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। কিন্তু এমন সময় ইয়াজিদ তাকে পেছন থেকে ডেকে বলে যে আজকে সে এখানে নতুন এসেছে, তাই তার সামান্য একটু ভুল হয়ে গিয়েছে। তাই বলে সে তাকে এভাবে বরখাস্ত করবে? তার ভেতরে যথেষ্ট ট্যালেন্ট আছে, তাই সে মনে প্রাণে বিশ্বাস করে যে চাকরিটির যোগ্য সে তার সম্পর্কে কোনো কিছু না জেনেই তাকে কিভাবে চাকরি থেকে বরখাস্ত করতে পারে। ইয়াজিদের এমন কথা শুনে সেখানকার সবাই একদম অবাক হয়ে যায়, কারণ এখানে হেড শেফের উপরে কেউই কথা বলতে পারে না। কিন্তু ইয়াজিদের এমন আত্মবিশ্বাস হেড শেফকে কিছুটা আকৃষ্ট করেছিল। তাই সে ইয়াজিদের কাছে জানতে চায় যে তার কি যোগ্যতা রয়েছে, যে সে নিজেকে এই রেস্টুরেন্টের যোগ্য মনে করছে। ইয়াজিদ তখন তাকে বলে যে তার সামনে যে কোনো ইনগ্রেডিয়েন্টসই আনা হোক না কেন, সেগুলোর মাধ্যমে সে প্রত্যেকবারই নতুন নতুন ডেজার্ট বা পেস্ট্রি তৈরি করতে পারে। আর তার হাতের পেস্ট্রি কোনো সাধারণ পেস্ট্রির মতো নয়। তাই হেড শেফ যেন একবার তার বানানো পেস্ট্রি ট্রাই করে দেখে। যদি কোনোভাবে তার কাছে এটা ভালো না লাগে, তাহলে সে নিজেই চাকরি থেকে রিজাইন দিয়ে চলে যাবে। হেড শেফ তখন তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সে তার সামনে বেশ কিছু ডেজার্ট আইটেমের উপকরণ এনে দেয়। এরপর সে প্রত্যেকটি উপকরণকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে তার মনের মতো করে একটি ডিশ তৈরি করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে সেখানে আপেল শেপের একটি ডেজার্ট তৈরি করে ফেলে। তবে হেড শেফ চিন্তা করে যে এটা আবার নতুন কি,
এমন ডেজার্ট তো অনেকদিন আগে থেকেই তৈরি হয়ে আসছে। তারপরও সে ইয়াজিদের অনুরোধে ডেজার্টটি টেস্ট করে দেখে। তবে যখন সে ডেজার্টটিকে তার মুখে নেয় তখন যেন তার সমস্ত রাগ নিমিষেই শেষ হয়ে যায়। ডেজার্টটি খেতে এত বেশি টেস্টি ছিল যে এর আগে কখনো হেড শেফ এমন টেস্টি ডেজার্ট টেস্ট করেনি। তাই সে ইয়াজিদের উপর অনেক খুশি হয়ে যায় আর সে ইয়াজিদকে আগামীকাল থেকে কাজে আসতে বলে। ইয়াজিদও এতে প্রচণ্ড খুশি হয় যে তার তৈরি ডেজার্ট হেড শেফের ভালো লেগেছে। এভাবেই প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। রেস্টুরেন্ট থেকে ইয়াজিদ ছুটি পাওয়ার পর সে ছুটি কাটানোর জন্য তার বাড়িতে যায়, অর্থাৎ সে এতিমখানায় যায় যেখানে সে বড় হয়েছে। আর এই এতিমখানাটি তার কাজের জায়গা থেকে অনেকটাই দূরে ছিল। তাই সে রাস্তার মাঝখানে একটি কার দেখতে পেয়ে সেই কার নিয়ে তার এতিমখানাতে চলে আসে আর সে সোজা তার রুমে চলে যায় যেখানে তার রুমমেট শুয়েছিল। তবে ইয়াজিদকে দেখে সে খুব একটা খুশি হয় না। এদিকে ইয়াজিদ দেখতে পায় যে তার রুমের ফ্লোরে একটি পোস্টার পড়ে আছে, আর এটা হচ্ছে সেই পোস্টার যেটা সে বহু বছর ধরে অনেক যত্নে তার কাছে রেখেছিল। কারণ এই পোস্টারটিতে তার আইডল শেফের ছবি রয়েছে যাকে সে তার আইডল মনে করে। তাই এই পোস্টারটিকে মাটিতে পড়ে থাকতে দেখে ইয়াজিদ অনেক রেগে যায়। সে তার রুমমেটকে বলে যে এই পোস্টারটি কে ফেলেছে। তার রুমমেট তখন তাকে বলে, কিসের পোস্টার? এটা কোনো পোস্টার হলো? আমি আমার রুমে এই সমস্ত ফালতু কাগজপত্র রাখতে চাই না। আর তুমি এসব কি কাজ করছো বলো তো? কুকিং করা কি ছেলেদের কাজ? এই সমস্ত ফালতু পেশা এবং ফালতু মানুষদেরকে ফলো করা বন্ধ করো। কিন্তু একথা শুনে ইয়াজিদ প্রচণ্ড রেগে যায় আর সে কোনো কথা না বলে তার রুমমেটকে মারতে শুরু করে। এতে করে সেখানে বিশাল বড় একটি ঝামেলা তৈরি হয়ে যায়। তাদের মারপিটের শব্দ শুনে সবাই সেখানে চলে আসে। সেখানকার কেয়ারটেকার তখন ইয়াজিদকে ধরে সোজা অফিস রুমে নিয়ে যায় যেখানে এতিমখানার হেড তার জন্য অলরেডি অপেক্ষা করছিল। হেড এখানে ইয়াজিদকে বলে যে ইয়াজিদ এসব কি শুরু করেছে, শেষ পর্যন্ত সে তার রুমমেটের গায়ে হাত দিয়েছে। ইয়াজিদ তখন হেডের কাছে ক্ষমা চায়। সে বলে যে তার ভুল হয়ে গিয়েছে, কিন্তু হেড তখন তাকে বলে, তুমি তোমার রুমমেটকে মেরেছ সেটা ক্ষমা করা যায়, কিন্তু তুমি তো তার চাইতে অনেক বড় অপরাধ করে ফেলেছ। তুমি কাউকে না বলে তার গাড়ি নিয়ে কেন চলে এসেছ? চুরির অপরাধে এখন তোমাকে আমরা জেলে দিতে পারি। তোমার এই সমস্ত কর্মকাণ্ড আমাদের একদমই ভালো লাগছে না। তাই যদি এর পরের বার আমি তোমার নামে কোনো একটি রিপোর্ট পাই তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে আমাদের এই এতিমখানা থেকে বের করে দেব। ইয়াজিদ তখন হেডকে বলে যে তার এই সমস্ত কথাগুলো সে সব সময় মনে রাখবে আর সে আরও ভালোভাবে চলার চেষ্টা করবে। এরপর ইয়াজিদ হেডের কাছে কিছু পকেট মানি চায়, কারণ তার কাছে এখন একটি টাকাও ছিল না। আসলে সে তার সমস্ত টাকা পেস্ট্রি এবং ডেজার্ট আইটেমের পেছনেই খরচ করে দেয়, আর মূলত এই কারণেই সে এখানে আসার জন্য গাড়িটি চুরি করে এনেছিল। তবে হেড তাকে আবার শাসনের পাশাপাশি আদরও করত, তাই সে তাকে ক্ষমা করে দিয়ে আর কিছুই বলে না। এবার আমরা এতিমখানার স্কুল সেক্টরটিকে দেখতে পাই যেখানে আজকে তাদের অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস চলছিল। যদিও সবাই ক্লাসে অনেক মনোযোগী ছিল, কিন্তু ইয়াজিদ এখানে তার খাতায় বিভিন্ন ড্রয়িং করছিল, কারণ আর্ট বা ড্রয়িং ছিল তার অনেক বেশি শখের একটি কাজ। এবার ক্লাস শেষ করে সবাই যখন রুমে ফিরে আসে তখন বাকি স্টুডেন্টরা একসঙ্গে আড্ডা দিচ্ছিল, কিন্তু ইয়াজিদ একাই তার রুমে চলে আসে। সে সেখানে একটি স্ট্যাচু এনেছিল আর সে সেই স্ট্যাচুটির মাধ্যমে নতুন একটি ডিজাইন তৈরি করার চেষ্টা করছিল। এমনকি সেই স্ট্যাচুর প্লাস্টিক দিয়ে মোল্ড তৈরি করতে চাইছিল, যেটার মাধ্যমে চকলেট গলিয়ে সেটাকে বিভিন্ন আকৃতি দেয়া যায়। কিন্তু এখানে ইয়াজিদের তার অতীতের কথা মনে পড়ে যায়। যখন ইয়াজিদ অনেক ছোট ছিল সে সময় সে তার মায়ের সঙ্গে থাকত। তার একটি ছোট্ট বোনও ছিল। কিছুদিন আগেই তার মায়ের সঙ্গে তার বাবার ডিভোর্স হয়েছে, আর তারপর থেকে ইয়াজিদের মা পুরোপুরিভাবে বদলে গিয়েছে, কারণ সে এখন ইয়াজিদ এবং তার বোনকে সহ্য করতে পারত না। সে মনে করত যে এই দুটো বাচ্চার জন্যই এখন তার জীবন ধ্বংস হয়ে যাবে। সে সব সময় নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকত। তাই ছোট্ট ইয়াজিদ নিজেই তখন তার ছোট বোনের যত্ন নিত। এমনকি তার মা ইচ্ছে করেই তাদের দুই ভাই বোনের জামা কাপড় এবং জুতো নোংরা করে দিত, যাতে করে মানুষের তাদেরকে দেখে মায়া হয় এবং সে অসহায় সেজে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে। এভাবেই একদিন ইয়াজিদদের বাড়িতে তার আঙ্কেল এবং আন্টি বেড়াতে আসে, আর তার আন্টি তখন ইয়াজিদকে তার সঙ্গে করে তাদের বাড়িতে নিয়ে যায়, যাতে করে ইয়াজিদ কিছুদিন তার কাজিনের সঙ্গে মজা করতে পারে। তবে সেখানে যাওয়ার পর ইয়াজিদ দেখতে পায় যে তার কাজিন তার স্কুলের অ্যাসাইনমেন্টের জন্য খুবই সুন্দর একটি কেক সে নিজের হাতে তৈরি করেছে, আর সবাই তার কেকটি দেখে তাকে অনেক অ্যাপ্রিশিয়েট করছে, যেটা দেখে ইয়াজিদের অনেক ভালো লাগে। আর তখন থেকে ইয়াজিদের ডেজার্ট এবং পেস্ট্রির প্রতি অনেক আগ্রহ তৈরি হয়ে যায়। ইয়াজিদ তখন তার কাজিনের কাছে কেক তৈরি শিখতে চায়, আর তার কাজিনও তাকে খুব সুন্দর করে প্রত্যেকটি প্রসেস শিখিয়ে দেয়। এমনকি সে যখনই সময় পায়
তখনই ইয়াজিদকে নতুন নতুন ট্রিক শেখাতে থাকে। তারা দুই ভাই বেশ মজা করে এই দিনগুলো পার করতে থাকে। তখন থেকে ইয়াজিদের মনে অনেক বড় একটি স্বপ্ন তৈরি হয়ে যায় যে সে বিশ্বের সবচাইতে বড় একজন পেস্ট্রি শেফ হবে। এভাবেই একদিন ইয়াজিদ যখন তার আন্টির বাসায় ড্রয়িং করছিল, ঠিক তখনই তার আঙ্কেল তাকে জানায় যে হঠাৎ করেই তার ছোট বোন মারা গিয়েছে। ইয়াজিদ এটা কোনোভাবেই মানতে পারছিল না। সে বিশ্বাসই করতে চাইছিল না যে তার আদরের ছোট বোন মারা গিয়েছে, কারণ সে তার ছোট বোনকে অনেক ভালোবাসে। এরপর সে তার আন্টি আঙ্কেলের সাথে তার বাড়িতে ফিরে আসে। কিন্তু এখানে আসার পর সে দেখতে পায় যে তার মায়ের চেহারায় কোনো ধরনের দুঃখই দেখা যাচ্ছে না। তাকে দেখেই মনে হচ্ছে যে সে কষ্ট পেয়ে দুঃখী হওয়ার অভিনয় করছে। ইয়াজিদ তাকে দেখে মনে মনে চিন্তা করে যে তার মা তো তাদের দুই ভাই বোনকে তার জীবনের আবর্জনা মনে করে, তাই তার মাই হয়তো তার বোনের মৃত্যুর পেছনে দায়ী। তাই ইয়াজিদ সব সময় মন খারাপ করে থাকত। এভাবে দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। ইয়াজিদের মা যেহেতু একটি চাকরি করত, তাই সে ইয়াজিদের একদমই খেয়াল রাখতে পারত না। এজন্য সে একদিন ইয়াজিদকে এতিমখানাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ইয়াজিদের আঙ্কেল আন্টি তাকে অনেক ভালোবাসত, তাই তারা তাকে এতিমখানাতে দিতে চাইছিল না। তারা তাদের কাছে ইয়াজিদকে রাখতে চাইছিল। কিন্তু ইয়াজিদের মা নিজের সন্তানকে কারো উপর চাপিয়ে দিতে চায় না। আর ইয়াজিদের সমস্ত দায়িত্ব যেহেতু তার মায়েরই ছিল, আর তার উপর সমস্ত অধিকারও যেহেতু তারই রয়েছে, তাই তারা চাইলেও ইয়াজিদের জন্য আর কিছুই করতে পারে না। এবার আমরা বর্তমান সময়ে ইয়াজিদকে দেখতে পাই। এই এতিমখানাতে ইয়াজিদের একটি বেস্ট ফ্রেন্ড ছিল, তার নাম ছিল আদিল। ইয়াজিদ আজকে ক্লাস শেষ করে আদিলকে জানায় যে সে প্যারিসের সবচাইতে বিখ্যাত একটি রেস্টুরেন্টে চান্স পেয়েছে, আর আগামীকাল সেই রেস্টুরেন্টে তার একটি টেস্ট রয়েছে। তাকে যেভাবেই হোক সেই টেস্টে পাশ করতে হবে। এভাবেই হয়তো সে তার স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবে। এটা শুনে আদিলও অনেক খুশি হয়, কারণ সেও মনে প্রাণে চায় যে ইয়াজিদ যেন তার স্বপ্ন পূরণ করতে পারে। কিন্তু ইয়াজিদ জানায় যে তার কাছে এখন একটি টাকাও নেই, যেটা দিয়ে সে প্যারিসের সেই রেস্টুরেন্ট পর্যন্ত যাবে। তাই তারা দুই বন্ধু মিলে তখন একটি প্ল্যান তৈরি করে। রাতের বেলা ইয়াজিদ তাদের হেডের রুমে চলে যায়, আর সেখান থেকে সে গাড়ি ভাড়ার টাকা চুরি করে। এরপর তার বন্ধু আদিল তাকে বলে যে সে তো তাকে তার কাজে সাহায্য করেছে, কিন্তু এখন ইয়াজিদকেও তাকে সাহায্য করতে হবে। আদিল আসলে ড্রাগ ডেলিভারির বিজনেস করত, আর ইয়াজিদকে আজকে তাকে এ কাজেই সাহায্য করতে হবে। এবার তারা দুই বন্ধু মিলে যখন ড্রাগ ডেলিভারি করতে যায়, তখন ইয়াজিদ দূরে দাঁড়িয়েছিল, কিন্তু আদিল কাজ শেষ করে ফিরে আসতে অনেক সময় নিচ্ছিল। এদিকে কাল সকালে ইয়াজিদকে দ্রুত প্যারিসে পৌঁছতে হবে, তা না হলে তার চাকরিটি হয়তো থাকবে না। আর অন্যদিকে দেখা যায় যে আদিল যখন ড্রাগস ডেলিভারি করছিল, ঠিক তখনই সেখানে খবর পেয়ে পুলিশ চলে আসে। এতে ইয়াজিদ এবং বাকি সবাই অনেক ভয় পেয়ে যায়। তারা সবাই কোনো মতে সেখান থেকে পালানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ তাদের সবাইকে ধরে ফেলে। এমনকি ইয়াজিদও এখানে অ্যারেস্ট হয়ে যায়। ইয়াজিদ এতে অনেক কষ্ট পাচ্ছিল, কারণ সে নিজে তো এই ড্রাগসের সঙ্গে জড়িত নয়। তারপরও তাকে সারা রাত জেলের মধ্যেই কাটাতে হয়। আর পরের দিন সকালবেলা সেখানে ইয়াজিদের মাকে ডেকে আনা হয়, যাতে করে সে ইয়াজিদকে নিয়ে যেতে পারে। কারণ পুলিশ অলরেডি তদন্ত করে জানতে পেরেছিল যে ইয়াজিদের ড্রাগসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই ইয়াজিদের মা তখন ইয়াজিদকে পুলিশ স্টেশন থেকে বের করে নিয়ে আসে। আজ প্রায় বহু বছর পর তাদের মা ছেলের দেখা হয়েছে, কিন্তু তার মা এখনো সেই আগের মতোই আছে। সে এখনো অনেক স্বার্থপর। তার সন্তানের জন্য তার কোনো চিন্তাই ছিল না। আর এত বছর পর ছেলেকে দেখে তার ভেতরে কোনো অনুভূতিই ছিল না, বরং সে এখানে কাঁদতে কাঁদতে চিৎকার করে ইয়াজিদকে গালাগাল দিচ্ছিল যে ইয়াজিদের জন্য আজকে সে লজ্জিত হয়েছে, তাকে পুলিশ স্টেশনে আসতে হয়েছে। ইয়াজিদের মতো এমন অপদার্থ সন্তান জন্ম দিয়ে সে পাপ করে ফেলেছে, আর ইয়াজিদকে তার সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জা হয়। ইয়াজিদের জন্মের পর থেকেই তার জীবনটা অভিশপ্ত হয়ে পড়েছে। মায়ের এসব কথা শুনে ইয়াজিদ অনেক কষ্ট পায়, আর সে তার মায়ের সঙ্গে একটি কথাও না বলে সে চিৎকার করে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে চলে যাচ্ছিল। কারণ তার মায়ের জন্যই আজকে তার জীবনটা এমন। যদি তার মা তাকে একটু ভালোবাসা দিয়ে আগলে রাখত, তাহলে হয়তো সে ভালো একজন মানুষ হতে পারত, সে তার জীবনে ভালো কিছু করতে পারত। এরপর ইয়াজিদ যখন তার এতিমখানায় এসে মন খারাপ করে বসেছিল, তখন তার কাছে সেখানকার সিকিউরিটি গার্ড আসে। আর সে ইয়াজিদের কাছে জানতে চায় যে সে গতকাল রাতে পারমিশন ছাড়া কেন অফিস রুমে ঢুকেছিল। এই সিকিউরিটি গার্ড আবার ছোটবেলা থেকে ইয়াজিদকে অনেক আদর করত। ইয়াজিদের প্রতি তার অন্যরকম এক মায়া ছিল। তাই ইয়াজিদ তাকে সমস্ত সত্য কথা বলে দেয় যে তার এখন টাকার কতটা প্রয়োজন ছিল, তাই সে সেখানে গিয়ে কিছু টাকা চুরি করে এনেছে। এটা শুনে গার্ড তখন তাকে বলে, ছোটবেলা থেকেই আমি তোমাকে দেখেছি, তুমি কতটা কষ্ট করে বড় হয়েছ। যেখানে এতিমখানার প্রত্যেকটি বাচ্চাই খেলায় ব্যস্ত থাকত,
সেখানে তুমি ব্যস্ত থাকতে তোমার কাজ নিয়ে। তোমার চোখে আমি অন্যরকম এক স্বপ্ন দেখেছি, যেটা তুমি নিশ্চয়ই পূরণ করতে পারবে। তাই তুমি নিজের স্বপ্ন আজেবাজে জায়গাতে গিয়ে নষ্ট করো না। তোমার স্বপ্নের দিকে তুমি ফোকাস করো। জীবনে এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছো যেখানে তোমাকে আর কখনো কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতে হবে না। আমি তোমাকে সফল দেখতে চাই ইয়াজিদ। যেই মা তোমাকে এখানে ফেলে চলে গিয়েছে, সেই মাই যেন একদিন তোমার জন্য আফসোস করে। গার্ডের কথা শুনে ইয়াজিদ অনেক অনুপ্রাণিত হয়। ইয়াজিদ আর সেখানে এক মুহূর্তও দেরি করে না। সে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলে আর সে সোজা রওনা হয়ে যায় প্যারিসের উদ্দেশ্যে। সে আবারও তার রেস্টুরেন্টের কাজে ফিরে আসে। তবে আজকে তার রেস্টুরেন্টে অনেক সকালেই আসার কথা ছিল, কিন্তু অ্যারেস্ট হয়ে যাওয়ার কারণেই তার অনেক দেরি হয়ে যায়। তাই রেস্টুরেন্টের হেড তার উপর প্রচণ্ড রেগেছিল। ফলে সে ইয়াজিদকে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে বলে। ইয়াজিদ তখন হেড শেফকে বোঝানোর চেষ্টা করে যে কেন তার এত দেরি হয়েছে, আর সে কত লম্বা একটি জার্নি শেষ করে এখানে পৌঁছেছে। কিন্তু হেড তার কোনো কথাই শুনতে চায় না। সে এক্ষুনি তাকে বেরিয়ে যেতে বলে। তার কোনো সমস্যার কথাই সে শুনতে চায় না। ইয়াজিদেরও এখানে আর কিছুই করার ছিল না। সে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে শেফ তাকে পেছন থেকে ডাক দেয় আর তাকে বলে যে সে তাকে শেষবারের মতো চান্স দিচ্ছে। এরপরে এমন ভুল হলে সে তাকে তার রেস্টুরেন্টে আর রাখবে না। ইয়াজিদ এতে অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারে হেড শেফ উপরে অনেক শক্ত প্রকৃতির হলেও তার মনটা অনেক ভালো। এবার রেস্টুরেন্টে সারাদিন কাজ শেষ করে ইয়াজিদ তার এতিমখানাতে এসে বিশ্রাম নিচ্ছিল, কারণ সে অনেক বেশি ক্লান্ত ছিল। অন্যদিকে সেখানকার হেড সেখানকার সিকিউরিটি গার্ডকে ডাকে, যে কিনা এতিমখানার মেন্টরও ছিল। সে অনেক বছর ধরে এই এতিমখানায় দায়িত্ব পালন করে আসছে। আর হেড এখানে তাকে বলে যে সে আর কোনোভাবেই ইয়াজিদকে এখানে রাখতে চাইছে না। ইয়াজিদকে সে অন্য একটি এতিমখানাতে ট্রান্সফার করে দিতে চায়, কারণ তার জন্য ভবিষ্যতে আরও অনেক সমস্যা হবে। সে প্রতিনিয়ত কোনো না কোনো ভুল করেই থাকে। তবে গার্ড তার কথা শুনে প্রচণ্ড রেগে যায়। সে বলে যে ইয়াজিদ অনেক ভালো একটি ছেলে। সে পরিস্থিতির চাপে পড়ে মাঝে মাঝে ভুল করে ফেলে, কিন্তু তার ভেতরে সিক্রেট ট্যালেন্ট রয়েছে। সে ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু করতে পারবে, কারণ ইয়াজিদ অন্য সব বাচ্চার চাইতে অনেক বেশি পরিশ্রমী। সে এখনও নিজের জীবনের সঙ্গে লড়াই করে চলছে। আর যদি ইয়াজিদকে কোনোভাবে এখান থেকে বের করে দেয়া হয়, তাহলে সেও তার চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে। এই বলেই গার্ড অফিস রুম থেকে বেরিয়ে আসে। এবার পরের দিন ইয়াজিদ সময় মতো রেস্টুরেন্টে চলে যায়। আর সে তার অবসর সময়ে যখন ডেজার্ট তৈরি প্র্যাকটিস করছিল, তখন হেডশেফ তাকে এসে বলে যে তার ডেজার্টের টেস্ট অনেক বেশি ভালো, তবে তাকে ডিজাইনের ব্যাপারে আরও প্র্যাকটিস করতে হবে। ডেজার্ট বা কেক তৈরি কোনো কঠিন বিষয় নয়। ডেজার্ট তৈরির একমাত্র উপায় হচ্ছে নিজের হৃদয়ের সমস্ত অনুভূতি মিশিয়ে ডেজার্ট আইটেম তৈরি করা। এভাবেই যে কোনো একটি ডেজার্ট পরিপূর্ণ হয়ে উঠতে পারে। তো রেস্টুরেন্টের কাজ শেষ করে যখন সমস্ত ওয়ার্কাররা চলে যায়, তখন ইয়াজিদ কিচেন রুমে ডেজার্টের ডিজাইন প্র্যাকটিসের চেষ্টা করছিল। সে নানাভাবে তার ডেজার্টটিকে সুন্দর একটি শেপ দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার ব্যর্থ হয়। তবে অন্যদিকে হেড শেফ দূর থেকে দাঁড়িয়ে ইয়াজিদকে দেখছিল যে ইয়াজিদ আসলে কতটা পরিশ্রম করছে। এবার ইয়াজিদ তার প্র্যাকটিস শেষ করে দ্রুত কিচেন রুম পরিষ্কার করে ফেলে, যাতে করে কেউ তার এই বিষয়টি জানতে না পারে। কিন্তু আজকে প্র্যাকটিস করতে করতে ইয়াজিদ অনেক দেরি করে ফেলেছিল, তাই তার এতিমখানাতে ফেরার ট্রেনটি অলরেডি ছেড়ে দিয়েছে। ফলে ইয়াজিদকে সেদিন রেল স্টেশনেই ঘুমোতে হয়। কিছুদিন পর ইয়াজিদ যখন তার এতিমখানাতে ক্লাস করছিল, তখন তার আদিল নামক সেই বন্ধুটি তাকে বলে যে এখানকার হেড তাকে এখান থেকে বের করে দিতে চেয়েছিল, কিন্তু মেন্টর তার হয়ে প্রতিবাদ করেছে। সে বলেছে ইয়াজিদকে এখান থেকে বের করে দেয়া হলে সেও চলে যাবে। কিন্তু বিষয়টি জানতে পেরে ইয়াজিদের অনেক খারাপ লাগে, কারণ সে কোনোভাবে চায় না যে তার জন্য মেন্টরের কোনো ক্ষতি হয়ে যাক। তাই সে সেদিনই তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে সারা জীবনের জন্য সেই এতিমখানা থেকে চলে আসে। আর সে প্রত্যেকের জন্য একটি চিঠি রেখে যায়, যেখানে সবাইকে এসে ধন্যবাদ জানায় এতগুলো বছর তাকে আগলে রাখার জন্য। সেই সাথে সে মেন্টরকেও অনুরোধ করে যায় যে মেন্টর যেন কোনোভাবেই এখান থেকে চাকরি ছেড়ে না দেয়, কারণ তার স্নেহ এবং যত্নে অনেক অনাথ বাচ্চাই তাদের আশ্রয় খুঁজে পেয়েছে। তাই সে যেন প্রত্যেকেই তার নিজের সন্তান মনে করে আগলে রাখে। এভাবেই সে সকলের কাছ থেকে বিদায় নেয়। এরপর ইয়াজিদ চলে যায় তার আঙ্কেল আন্টির বাসায়, যারা কিনা ছোটবেলায় তাকে অনেক আদর করত। সে তার আঙ্কেল আন্টির কাছে কিছুদিনের জন্য তাদের বাড়িতে আশ্রয় চায়। তার আঙ্কেল আন্টি এতে অনেক খুশি হয়। ইয়াজিদ এখন ফুল টাইম তার রেস্টুরেন্টের কাজেই ব্যস্ত থাকে। তবে সে তো শুধুমাত্র শেফ অ্যাসিস্ট্যান্ট ছিল। সে শেফকে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস এগিয়ে দিত। তবে ইয়াজিদের অনেক ইচ্ছে করত যে সেও এখানকার শেফ হবে, আর কাস্টমাররা তার হাতের রান্না খেয়ে অনেক খুশি হবে। তো এভাবেই একদিন রেস্টুরেন্টে কাস্টমারের প্রেশার অনেক বেশি পড়ে যায়। তাই ইয়াজিদকে সেদিন কাস্টমারের জন্য খাবার তৈরির সুযোগ দেয়া হয়।
ইয়াজিদ এতে অনেক খুশি হয়ে যায়। তবে খাবার তৈরির আগে হেড তাকে বলে যে ইয়াজিদ যদি সত্যি সত্যি একজন ভালো শেফ হতে চায় তাহলে তাকে কোনো সাধারণ শেফের মতো হলে চলবে না, তাকে হতে হবে একজন আর্টিস্ট, যে কিনা মনের মাধুরী মিশিয়ে তার খাবারকে অনেক সুন্দর করে তুলতে পারবে। ইয়াজিদ তখন তেমনটাই করে। তার মনের মধ্যে যেমন ডিজাইন আসছিল সে ঠিক সেভাবেই তার ডেজার্টটিকে সাজায়। সে একদমই নার্ভাস না হয়ে এবার তার কাজ করছিল, আর এবার মাত্র কিছুক্ষণের মধ্যেই সে পারফেক্ট একটি ডেজার্ট তৈরি করে ফেলে। কিন্তু এমন সময় একজন ওয়ার্কার ইয়াজিদকে জানায় যে ইয়াজিদ ভুল মেনু তৈরি করে ফেলেছে। সে যে ডেজার্টটি তৈরি করেছে সেটা অলরেডি অন্য একজন শেফ করে ফেলেছে, তাই তার উচিত ছিল ভিন্ন কিছু ট্রাই করা। ইয়াজিদের এতে অনেক মন খারাপ হয়ে যায়। কিন্তু এমন সময় সেখানে হেড শেফ এসে তাদের দুজনের তৈরি ডেজার্ট টেস্ট করে, আর ইয়াজিদের তৈরি ডেজার্টটি এত পরিমাণ টেস্টি ছিল যে হেড শেফ অনেক খুশি হয়ে যায়। সকলের কাছে ডেজার্টটি এতটাই ভালো লাগে যে সবাই এখানে ইয়াজিদের অনেক প্রশংসা করে, এমনকি কাস্টমাররাও তার ডেজার্ট খেয়ে অনেক খুশি হয়ে যায়। এবার সেদিন রেস্টুরেন্টে ইয়াজিদের প্র্যাকটিস করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই সে কোনোভাবেই চাইছিল না যে তার জন্য তার আঙ্কেল আন্টির ডিস্টার্ব হোক। এজন্য সেদিন রাতে সে আর তার আন্টির বাড়িতে ফিরে যায় না, বরং সে রাস্তার একটি ফাঁকা জায়গাতে সারা রাত কাটিয়ে দেয়। এভাবেই প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। একদিন ইয়াজিদ যখন তার আন্টির বাসা থেকে রেস্টুরেন্টে আসছিল তখন সে একটি পোস্টার খুঁজে পায় যেখানে ইন্টারন্যাশনাল চকলেট কম্পিটিশনের ব্যাপারে লেখা ছিল। আর পোস্টারটি দেখে ইয়াজিদের মনে অনেক আগ্রহ তৈরি হয়ে যায়। এরপর ইয়াজিদ জানতে পারে যে কম্পিটিশনে অডিশন দেওয়ার জন্য তাকে চকলেট দিয়ে কিছু একটা তৈরি করতে হবে যেটা হবে সবচাইতে ইউনিক, তবে সেই কম্পিটিশনের জন্য সিলেক্ট হবে। তাই ইয়াজিদ তখন অবসর সময়ে রেস্টুরেন্টে চকলেট তৈরি করা প্র্যাকটিস করত। সে বিভিন্ন মোল্ডের মাধ্যমে ছোটখাটো চকলেট তৈরি করত এবং চকলেটের টেক্সচার তৈরি করে দেখত যে কোন টেক্সচারে কেমন ফিনিশিং আসছে। এরপর ইয়াজিদ তার বাসায় একটি প্লাস্টিকের স্ট্যাচু নিয়ে আসে যেটাকে সে মোল্ড হিসেবে ব্যবহার করবে। এমনকি তার কাছে ছোটখাটো পরিত্যক্ত যে জিনিসগুলো ছিল সেগুলোর মাধ্যমে ইয়াজিদ আস্তে আস্তে একটি চকলেটের স্ট্যাচু তৈরি করছিল। আর স্ট্যাচুটি সে এতটা সুন্দরভাবে তৈরি করে ফেলেছিল যে ইয়াজিদের পুরোপুরিভাবে বিশ্বাস ছিল যে কম্পিটিশন সে অবশ্যই জিতবে, আর কম্পিটিশনে জিততে পারলে তাকে অনেক টাকা প্রাইজ মানি দেওয়া হবে। তবে ইয়াজিদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিটিশনের সার্টিফিকেট, যেটা পেলে সে সবচাইতে বেস্ট চকলেট শেফ হতে পারবে। আর আজকে ছিল কম্পিটিশনে অংশগ্রহণ করার দিন, তাই তাকে তার চকলেটের স্ট্যাচুটি নিয়ে লোকেশন অনুযায়ী পৌঁছতে হবে। আর তার এই চকলেটের স্ট্যাচুটি নিয়ে যেতে তার আঙ্কেল তাকে সাহায্য করছিল। ইয়াজিদ তার স্ট্যাচুটি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল, কিন্তু ঠিক এমন সময় সেখানে তার মা চলে আসে, আর তার মায়ের সঙ্গে ধাক্কা লেগে তার স্ট্যাচুটি পড়ে ভেঙে যায়। ইয়াজিদ এতে প্রচণ্ড কষ্ট পেয়েছিল। সে তার মায়ের উপর ভীষণ রেগে যায়, আর সে কাঁদতে কাঁদতে চিৎকার করে তার মাকে বলে যে তার মায়ের জন্য তো তার জীবন ধ্বংস হয়েছে, কিন্তু তারপরও সে তার মাকে কোনোদিনও মুখ ফুটে কিছু বলেনি। আর এখন যেখানে সে নিজেই তার জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে তখন কিনা তার মাই তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। এসব বলে ইয়াজিদ প্রচণ্ড কাঁদছিল। এরপর দেখতে দেখতে এভাবে প্রায় 7 বছর সময় পার হয়ে যায়। ইয়াজিদ একটি পাবলিক প্লেস থেকে গোসল করে সোজা তার কাজের জায়গাতে চলে যায়। বর্তমানে সে একটি 5 স্টার হোটেলে কাজ করে। ইয়াজিদ এখানকার ডেপুটি শেফ ছিল। এই হোটেলটিতে বিভিন্ন লেভেলে শেফেরা ছিল, আর বর্তমানে ইয়াজিদ ছিল লেভেল 3-তে। তো আজকে যখন ইয়াজিদ কিচেনে তার কাজ করতে আসে তখন এখানে জোসেফ নামক একজন ব্যক্তি তার সঙ্গে খুবই খারাপ আচরণ করছিল, কারণ ইয়াজিদ মাত্র 5 মিনিট সময় লেট হয়ে গিয়েছিল। এই জোসেফ আবার ছিল তার নিচের পজিশনে, তবে সে ছিল এই হোটেলের মালিকের নাতি, তাই সে প্রত্যেকের সঙ্গে অনেক খারাপ আচরণ করত। এমনকি প্রত্যেকটি জায়গাতে সে নিজের পাওয়ার ব্যবহার করত। তো জোসেফ তখন ইয়াজিদকে বলে যে আজকে সে কিচেনে কেন এসেছে। এই সপ্তাহে তাকে শুধুমাত্র ফলের স্টোরেজ দেখাশোনা করতে হবে। যদিও প্রতিদিনই ইয়াজিদের রান্না করার পারমিশন ছিল, কিন্তু জোসেফ সবসময় তার কোনো না কোনো ভুল ধরত, কিন্তু তার উপর কথা বলার সাহস সেখানকার কারো ছিল না। এবার কাজ শেষ করে ইয়াজিদ তার বাড়িতে ফিরে যায় না, বরং সে তার প্রিয় একজন বন্ধুর সঙ্গে বসে গল্প করছিল যার নাম ছিল ম্যাক্স। ম্যাক্স তার সঙ্গে সেই রেস্টুরেন্টে কাজ করত, আর আস্তে আস্তে তারা দুজনে অনেক ভালো বন্ধু হয়ে যায়। আর তারা প্রতিদিনই তাদের কাজ শেষ করে হোটেলের সামনে থাকা একটি বিচের কাছে আসে। এরপর প্রায় ঘন্টার পর ঘন্টা তারা অনেক গল্প করে তাদের মন ভালো করে। তো আজকে তাদের গল্প শেষ হলে তারা আবারও রেস্টুরেন্টের কিচেনে ফিরে যায়। আর এখন কিচেনে কোনো মানুষ ছিল না। ম্যাক্স জানত যে ইয়াজিদ অনেক বড় একজন শেফ হতে চায়, তাই সে প্রতিদিনই ইয়াজিদকে তার প্র্যাকটিসে সাহায্য করত। তারা দুজন মিলে বিভিন্ন নতুন নতুন রেসিপি এবং আইটেম তৈরির প্র্যাকটিস করত এবং একসঙ্গে অনেক মজা করত।
আর প্রতিদিনই ম্যাক্স তার নতুন নতুন রেসিপি টেস্ট করে তার ডিজার্টের টেস্ট অনুযায়ী তাকে রেটিং দিত। এবার পরের দিন তাদের রেস্টুরেন্টে একজন গেস্ট আসে, যার নাম হচ্ছে বোচার্ড। তাদের রেস্টুরেন্টের জন্য সে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিল, কারণ সে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ফুড টেস্ট করে তাদেরকে রেটিং দেয়, যেটা সেই রেস্টুরেন্টের উপর ব্যাপক পরিমাণে প্রভাব ফেলে। তো আজকে এখানে এসে সে একটি খাবার টেস্ট করে সেগুলোকে ফেরত দিয়ে দেয় এবং কমপ্লেন জানায় যে খাবারের স্বাদ একদমই ভালো নয়। এতে রেস্টুরেন্টের সবাই একদম অস্থির হয়ে পড়ে। আর এখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে যেই মেয়েটি হেড শেফের পদে ছিল সে এসে তখন ইয়াজিদকে অনুরোধ করে যে ইয়াজিদ যেন বোচার্ডের জন্য তার হাতের একটি পেস্ট্রি তৈরি করে দেয়, যেটা খেয়ে বোচার্ড মুগ্ধ হয়ে যাবে, কারণ সে জানত যে ইয়াজিদ কত ট্যালেন্টেড একজন শেফ। কিন্তু ইয়াজিদ এখনও জোসেফের উপর অনেক রেগেছিল, তাই সে হেড শেফকে বলে, আমার তো এই সপ্তাহের কাজ হচ্ছে শুধুমাত্র ফলের দেখাশোনা করা, তাহলে আমি কিচেনের কাজ কেন করব? আপনি জোসেফকে বলুন গেস্টের জন্য কিছু রেসিপি তৈরি করতে। কিন্তু হেড শেফের অনেক অনুরোধে ইয়াজিদ রাজি হয়ে যায়। আর সে এতদিন ম্যাক্সের সঙ্গে যে সমস্ত ডেজার্টগুলো প্র্যাকটিস করেছিল সেই সমস্ত ডেজার্টের মিশ্রণে একটি পেস্ট্রি তৈরি করছিল। আর এই পেস্ট্রি তৈরির ধরনও ছিল অনেক ইউনিক, যেটা দেখে সবাই অনেক ইমপ্রেস হয়ে যায়। ইয়াজিদ খুবই কম সময়ের মধ্যে তার পেস্ট্রি তৈরি করে ফেলে। হেড শেফ তখন বোচার্ডকে সেটা খেতে দেয়। আর কিছুক্ষণ পর হেড শেফ ইয়াজিদকে এসে বলে যে বোচার্ড নাকি তার ডেজার্ট অনেক পছন্দ করেছে আর সে তার সঙ্গে দেখা করতে চাইছে। হেড শেফ তখন ইয়াজিদকে নিয়ে বোচার্ডের কাছে চলে যায়। বোচার্ড তাকে মন থেকে অনেক ধন্যবাদ জানায়। সে তাকে বলে যে এত টেস্টি ডেজার্ট সে এর আগে কোনোদিনও খায়নি। আর ইয়াজিদের এই ডেজার্টের কারণে সেই রেস্টুরেন্টের রেটিং অনেক ভালো দেয়। এতে ইয়াজিদ অনেক খুশি হয়ে যায়। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে ম্যাক্স আজকে লুকিয়ে লুকিয়ে ইয়াজিদের পিছু করছিল, কারণ সে এতগুলো বছর ধরে ইয়াজিদের সঙ্গে কাজ করছে, কিন্তু কখনোই সে ইয়াজিদকে তার বাড়িতে ফিরতে দেখেনি বা ইয়াজিদও ম্যাক্সকে কখনো তার বাড়িতে নিয়ে যায়নি। তো অনেক সময় ফলো করার পর ম্যাক্স দেখতে পায় যে ইয়াজিদ আসলে কাজ শেষ করে তার বাড়িতে ফেরেই না, বরং সে পাহাড়ের উপরের একটি নির্জন জায়গাতেই ঘুমায়। ম্যাক্স এটা দেখে অনেক কষ্ট পায় আর সে ইয়াজিদের কাছে গিয়ে জানতে চায় যে সে এই বিষয়টি তাকে কেন এতদিন জানায়নি। ইয়াজিদ তখন তাকে বলে যে সে কোনোভাবেই তার মায়ের বাড়িতে ফিরতে চায় না, এমনকি সে তার আঙ্কেল আন্টির বাড়িতে গিয়েও তাদেরকে ডিস্টার্ব করতে চায় না। সে চায় না কারো জীবনে গিয়ে দখল দিতে, এমনকি ম্যাক্সকেও সে কোনো টেনশন দিতে চাইছিল না। ম্যাক্স তখন বলে তাহলে সে নিজে কেন কোনো রুম ভাড়া নেয়নি। ইয়াজিদ তখন তাকে জানায় যে ম্যাক্স তো খুব ভালো করেই জানে ইয়াজিদের সবচাইতে বড় স্বপ্ন ইন্টারন্যাশনাল চকলেট কম্পিটিশনে যাওয়া, আর সেটার প্রস্তুতির জন্য তার অনেক টাকার প্রয়োজন। তাই সে বহুদিন ধরে টাকা বাঁচিয়ে টাকাগুলো কম্পিটিশনের জন্য জমাচ্ছে। এসব জানতে পেরে ম্যাক্স অনেক কষ্ট পায়। তারপরও সে ইয়াজিদকে বলে তোমার এই থাকার জায়গাটি অনেক দামি দামি হোটেলের চাইতেও ভালো, কারণ এখানে তুমি আকাশে সুন্দর তারে এবং চাঁদ দেখতে দেখতে ঘুমোতে পারো। এসব বলে মজা করতে করতে তারা দুজন সেদিন সারা রাত পার করে দেয়। আর পরের দিন সকালবেলা যখন তারা ডিউটিতে আসে তখন আজকে জোসেফ বিনা কারণে ম্যাক্সের সঙ্গে অনেক খারাপ আচরণ করছিল, যেটা ইয়াজিদের কাছে অনেক খারাপ লাগে। সে তখন এটার প্রতিবাদ করতে যায়, কিন্তু এমন সময় সেখানে হেড শেফ এসে তাকে তার সঙ্গে করে নিয়ে যায়। আর সে তাকে একটি হোটেল রুম দেখিয়ে বলে যে আজ থেকে এই রুমটি তার, সে এখানেই থাকবে, কারণ ম্যাক্স হোটেল ম্যানেজারকে তার ব্যাপারে সবকিছু জানিয়েছে। আর গতকাল যেহেতু তার জন্য এই হোটেলটি অনেক ভালো রেটিং পেয়েছে, তাই ম্যানেজার তার জন্য এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে। ইয়াজিদ এতে প্রচণ্ড খুশি হয়ে যায়। সে ম্যাক্সের প্রতি অনেক কৃতজ্ঞতা বোধ করছিল। এমন সময় ইয়াজিদকে তার আঙ্কেল ফোন দেয়, আর তার আঙ্কেল জানায় যে পরশুদিন তার আন্টির জন্মদিন, তাই ইয়াজিদ যেন তার আন্টির জন্মদিনে আসতে একদমই ভুল না করে। ইয়াজিদ তখন তার আঙ্কেলকে বলে যে সে তার আন্টির জন্মদিনে নিজের হাতে তার আন্টির জন্য স্পেশাল কেক তৈরি করে পাঠাবে। এবার ফোন রাখার আগে তার আঙ্কেল তাকে জানায় যে তার মা এখন অনেক অসুস্থ, তার কন্ডিশন খুব একটা ভালো নয়, ডক্টর বলেছে সে আর বেশি দিন বাঁচবে না। একথা শুনে ইয়াজিদ আর একটি কথাও বলতে পারছিল না। এবার পরের দিন রাতের বেলা ইয়াজিদ তার আন্টির জন্য খুব সুন্দরভাবে স্পেশাল একটি কেক তৈরি করে ফেলে, আর সে সেই কেকটি তার আন্টির কাছে ডেলিভারি দিয়ে দেয়। এবার পরের দিন তাদের হোটেলে অনেক বড় একজন অফিসার আসে, যে কিনা একজন এক্সিকিউটিভ ছিল। সে তাদের হোটেলে সবকিছু চেক করছিল, কিচেন, এখানকার খাবার এবং খাবার তৈরির পরিবেশ, এই সমস্ত ছোটখাটো বিষয়গুলো চেক করছিল। কিন্তু এখানকার সবকিছু একদম পারফেক্ট এবং ক্লিন ছিল। তাই অফিসার তখন তাদের অনেক প্রশংসা করে, এমনকি সে ইয়াজিদের কাছে এসে তার রান্নারও অনেক প্রশংসা করে, কারণ সে ছিল এখানকার সবচাইতে ট্যালেন্টেড শেফ। সবকিছু এভাবেই ভালোই চলছিল। তবে অফিসার যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন সে স্টোরেজের মধ্যে অনেকগুলো পচা ফল পায়। এতে সে ভীষণ রেগে যায়
আর এই ফলের স্টোরেজের দেখাশোনার দায়িত্ব ছিল ইয়াজিদের। কিন্তু ইয়াজিদ আজকে সকালেও সবকিছু চেক করে রেখেছিল, তখন সেখানে কোনো পচা ফলই ছিল না। এবার কিছুক্ষণ পর হেডশেফ ইয়াজিদকে ডেকে বলে যে হোটেল ম্যানেজার তাকে সাসপেন্ড করে দিয়েছে, কারণ তার জন্য তাদের হোটেলের অনেক বড় বদনাম হয়ে গিয়েছে। ইয়াজিদ এতে ভীষণ রেগে যায় আর সে সোজা গিয়ে জোসেফকে মারতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছিল যে জোসেফ তার উপর প্রতিশোধ নিতে তার চাকরি শেষ করার জন্যই সে ইচ্ছে করে স্টোরেজের মধ্যে পচা ফল রেখে দিয়েছে। অন্যদিকে ইয়াজিদের আন্টি ইয়াজিদের মাকে দেখতে এসেছিল, আর সে তার সঙ্গে করে ইয়াজিদের সেই কেকটি নিয়ে এসেছে যেটা ইয়াজিদ তাকে বার্থডে উপলক্ষে দিয়েছিল। এরপর ইয়াজিদের মা যখন সেই কেকটি টেস্ট করে তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে আজকে নিজের পাপের জন্য অনেক অনুতপ্ত বোধ করছিল, আর তার কানে বারবার সেই শব্দগুলো আসছিল যেগুলো সে ইয়াজিদকে কষ্ট দিয়ে বলেছে। এই ঘটনার পর প্রায় বেশ কিছুদিন সময় পার হয়ে যায়। বর্তমানে ইয়াজিদ একটি বারে কাজ করছে, সেখানে কাস্টমারকে ড্রিঙ্কস ডেলিভারি করাই ছিল তার কাজ। এভাবেই একদিন যখন সে সবাইকে ড্রিঙ্কস ডেলিভারি করছিল, ঠিক তখনই তার সঙ্গে বোচার্ডের দেখা হয়ে যায়, যে কিনা তার কেক খেয়ে তার অনেক প্রশংসা করেছিল। বোচার তখন তার সঙ্গে কথা বলে যে সে এখানে কিভাবে এসেছে। ইয়াজিদ তখন তাকে সবকিছু জানায়, এমনকি সে সুযোগ পেয়ে বোচারকে বলে, আপনি তো আমার ট্যালেন্ট দেখেছেন স্যার, তাই আমি আপনার কাছে একটি সুযোগ চাই। আপনি কি আমার স্পন্সর হবেন আর আমার জন্য কি কিছু ফান্ডের ব্যবস্থা করে দেবেন? আমি আসলে ইন্টারন্যাশনাল ডেজার্ট কম্পিটিশনে জয়েন হতে চাই, আর আমার বিশ্বাস আমি উইনার হতে পারবো। বোচার তখন তাকে বলে, কিন্তু তুমি কি আমাকে শুধুমাত্র একটি কারণ বলতে পারবে যেটার জন্য তোমাকে আমি সাহায্য করব? ইয়াজিদ তখন অনেক কনফিডেন্সের সাথে বলে, একবার ভেবে দেখুন, যদি কোনোভাবে আমি সেই ডেজার্ট কম্পিটিশনের উইনার হয়ে যাই তাহলে পুরো বিশ্বের মিডিয়া আমাকে চিনবে, আমাকে আন্তর্জাতিকভাবে বেস্ট ডেজার্ট শেফের অ্যাওয়ার্ড দেয়া হবে। তখন যদি ওয়ার্ল্ডের বেস্ট ডেজার্ট শেফ আপনার আন্ডারে থাকে তাহলে আপনার রেপুটেশন কোন পর্যায়ে যাবে ভাবতে পারছেন? তাছাড়া আপনার কোটি কোটি টাকার বিজনেসও হয়ে যাবে। বোচার্ডের কাছেও এই অফারটি বেশ ভালো লাগে, আর সে ইয়াজিদের কেক খেয়ে বুঝতে পেরেছিল যে ইয়াজিদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার মতো ট্যালেন্ট আছে। এবার দেখতে দেখতেই প্রায় 6 মাস সময় পার হয়ে যায়। এখন ইন্টারন্যাশনাল ডেজার্ট কম্পিটিশনের সময় হয়ে গিয়েছিল, আর আজকে ছিল প্রতিযোগীদের অডিশন। তাই জোসেফ তখন প্রতিযোগিতার জন্য যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন সেই সমস্ত জিনিস নিয়ে অডিশনের জন্য যাচ্ছিল, আর তাকে সাহায্য করার জন্য এখানে ম্যাক্সও এসেছিল। তবে সেখানে পৌঁছতে পৌঁছতে তাদের অনেক লেট হয়ে যাচ্ছিল। এরপর ফাইনালি যখন তারা সেখানে গিয়ে পৌঁছয় তখন অডিশন শুরু হতে আর মাত্র 5 মিনিট সময় বাকি ছিল। কিন্তু ইয়াজিদ এবং ম্যাক্স এখানে একটি জিনিস দেখে অবাক হয়ে যায়, সেটা হলো যে জোসেফ এই কম্পিটিশনে জয়েন করেছে, যার জন্য ইয়াজিদকে সেই হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিল। আর তাদের দেশ ফ্রান্সের তরফ থেকে জোসেফই ছিল ইয়াজিদের কম্পিটিটর। তাদের দুজনের মধ্যে যে কোনো একজন ফাইনালে যেতে পারবে। জোসেফ তো তাকে দেখে একদমই খুশি ছিল না, কিন্তু ইয়াজিদ তাকে দেখে চিন্তা করে যে তাকে আজকে যেভাবেই হোক সিলেক্ট হতে হবে, তাহলে পুরো বিশ্বের মধ্যে সে তার দেশ ফ্রান্সকে রিপ্রেজেন্ট করবে, এবং এটাই হবে জোসেফের জন্য সবচাইতে মোক্ষম জবাব। এরপর কিছুক্ষণের মধ্যেই কম্পিটিশন শুরু হয়ে যায়। এখানে বিভিন্ন দেশ থেকে অনেক প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। তো সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত প্রতিযোগীরা তাদের কাজ শুরু করে দেয়। তবে এখানে প্রত্যেককে দেখে বোঝাই যাচ্ছিল যে তারা প্রত্যেকেই ছিল অনেক দক্ষ শেফ, কারণ তাদের সবারই হাতের দক্ষতা অনেক নিখুঁত ছিল। এদিকে ইয়াজিদ যখন তার স্পেশাল ডেজার্ট তৈরি করছিল তখন হঠাৎ করেই তার সেক্টরের ইলেকট্রিসিটি চলে যায়, কারণ সে অলরেডি তার ওভেনটি অনেক বেশি ব্যবহার করে ফেলেছিল। তো এবার তার ইলেকট্রিসিটি ঠিক করতে করতে বেশ কিছু সময় নষ্ট হয়ে যায়। তবে তারপরও ইয়াজিদ হাল ছেড়ে দেয় না। যদিও সে আজকে অন্য একটি ডেজার্ট তৈরির প্ল্যান করেছিল, কিন্তু এখন সময়ের অভাবে সে সেটাকে ক্যান্সেল করে অন্য আরেকটি তৈরি করতে শুরু করে, যেটা তৈরি করতে সময় কিছুটা কম লাগবে। ইয়াজিদ তার মনের সমস্ত মাধুর্য মিশিয়ে ডেজার্টটি তৈরি করছিল, আর ডেজার্ট তৈরি করতে করতে তার সেই হেড শেফের কথা মনে পড়ে যায়, যার রেস্টুরেন্টে সে প্রথম কাজ করেছিল। সেই হেড শেফ তাকে একদিন বলেছিল যে তুমি যদি ওয়ার্ল্ডের বেস্ট শেফ হতে চাও তাহলে তোমাকে কোনো সাধারণ শেফ নয়, বরং একজন আর্টিস্ট হতে হবে। তোমার রান্নার আসল দক্ষতা ফুটে উঠবে তোমার আর্টের মাধ্যমে। এসব ভাবতে ভাবতে ইয়াজিদ খুব কম সময়ের মধ্যে তার ডেজার্ট তৈরি করে ফেলে। এরপর কিছুক্ষণের মধ্যেই তাদের সময় শেষ হয়ে যায়। এবার জাজরা তাদেরকে ফুড টেস্ট করে নাম্বার দিতে আসে। এখানে সবাই অনেক গর্জিয়াস ক্যাটাগরির ডেজার্ট তৈরি করেছিল, কিন্তু ইয়াজিদের ডেজার্টটি ছিল অনেক বেশি সিম্পল। তাই ইয়াজিদ ভাবছিল যে সে হয়তো সিলেক্ট হবে না, কিন্তু যখন জাজরা তার খাবারটি টেস্ট করে তখন প্রত্যেকের মতোই তারাও একদম ইমপ্রেস হয়ে যায়, কারণ তার ডেজার্টটি দেখতে সিম্পল মনে হলেও এটা সবার চাইতে অনেক বেশি টেস্টি ছিল।
তাই ইয়াজিদ সবার চাইতে বেশি নাম্বার পায় আর সে ফাইনাল কম্পিটিশনের জন্য সিলেক্ট হয়ে যায়। ইয়াজিদ আজকে অনেক খুশি ছিল যে ফ্রান্স থেকে 4 জনকে ফাইনালের জন্য সিলেক্ট করা হয়েছে আর ফাইনালে তাদেরকে টিম হিসেবে কম্পিটিশন করতে হবে। এভাবে করে ফাইনালে মোট 6টি দেশ অংশগ্রহণ করবে আর ফ্রান্সের টিমের লিডার হবে ইয়াজিদ, কারণ ইয়াজিদের পয়েন্ট সবার চাইতে বেশি। তাদের টিমের প্রত্যেকটি প্রতিযোগীকে এমন এমন ডেজার্ট তৈরি করতে হবে যেগুলো পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। আর এই ভিন্ন ভিন্ন ডেজার্টগুলো তাদেরকে শেখাবে ইয়াজিদ। এমনকি সেখানে আর্টের মাধ্যমে বরফ দিয়ে স্ট্যাচু তৈরি করতে হবে আর সেই স্ট্যাচুর উপরে তাদের খাবারগুলোকে সাজাতে হবে। এভাবে যাদের খাবার খেতে এবং দেখতে সবচাইতে সুন্দর হবে তারাই হবে উইনার। ফাইনাল কম্পিটিশনের জন্য মাত্র 3 দিন সময় বাকি ছিল, তাই ইয়াজিদ তখন খুব মনোযোগ দিয়ে তার টিমকে লিড করতে শুরু করে। সে দিনরাত অনেক পরিশ্রম করে বেশ কিছু নতুন ডেজার্ট আইটেম নিজেই আবিষ্কার করে ফেলে। সেই সাথে তারা পুরো টিম মিলে ডিসাইড করে যে তারা খাবার সার্ভের জন্য স্ট্যাচু হিসেবে সেখানে ইগল তৈরি করবে। ইয়াজিদ তখন তার টিম মেম্বারদেরকে আলাদা আলাদা ডেজার্ট আইটেম শিখিয়ে দেয় এবং সে তাদেরকে বলে যে যেহেতু তারা টিম হয়ে কাজ করছে তাই কম্পিটিশনে ডেজার্ট আইটেম তৈরির দায়িত্ব হচ্ছে তাদের। সে তাদেরকে যথাসম্ভব সাহায্য করার পর বরফ দিয়ে তাদের স্ট্যাচুটি তৈরি করতে চলে যাবে, কারণ তাদের পুরো টিমকে খুবই কম সময়ের মধ্যে এই কাজটি করতে হবে। তাই টিমের সবাই যদি ডেজার্টের দিকেই মনোযোগী হয়ে যায় তাহলে হয়তো তারা সময় মতো টাস্ক কমপ্লিট করতে পারবে না। এভাবে দেখতে দেখতেই সময় পার হচ্ছিল আর ইয়াজিদ প্রতিদিনই সেই স্ট্যাচুটি তৈরি করার প্র্যাকটিস করছিল। তবে প্র্যাকটিসের ফাঁকে ফাঁকে ইয়াজিদের সঙ্গে তার আঙ্কেল আন্টির কথা হচ্ছিল আর তারা তাকে প্রতিনিয়ত তার মায়ের কন্ডিশনের ব্যাপারে আপডেট দিচ্ছিল। দিন দিন তার মায়ের শরীরের অবস্থা অনেক অবনতির দিকে যাচ্ছিল। তাই ইয়াজিদ সিদ্ধান্ত নেয় যে সেই কম্পিটিশনে জিতেই তার মায়ের সঙ্গে দেখা করতে যাবে। এবার দেখতে দেখতে ইন্টারন্যাশনাল ডেজার্ট কম্পিটিশনের দিন চলে আসছে, যেটা অনেক বড় পরিসরে আয়োজন করা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ এই কম্পিটিশন দেখতে এসেছিল। এমনকি মিডিয়ার সমস্ত প্ল্যাটফর্ম এবং টিভি চ্যানেলগুলোতে ওয়ার্ল্ড ওয়াইড এই ডেজার্ট কম্পিটিশন সরাসরি দেখানো হচ্ছিল। এখানে প্রত্যেকটি দেশের মানুষের নিজ নিজ দেশকে সাপোর্ট করতে এসেছিল। এমনকি ইয়াজিদের কম্পিটিশন সামনাসামনি দেখার জন্য বোচার্ড এবং ম্যাক্সও এখানে চলে এসেছিল। তারা আজকে ইয়াজিদের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। এদিকে ইয়াজিদও ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছিল, কিন্তু অন্যদিকে আজকে ইয়াজিদের মা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে লাইফ সাপোর্টে থাকাকালীন সময়ে সে মারা যায়। আর ইয়াজিদ যেহেতু এখন কম্পিটিশনে ছিল তাই এই নিউজটি তার আঙ্কেল আন্টি তাকে জানায় না, কারণ এই নিউজটি ইয়াজিদের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ফাইনাল কম্পিটিশন শুরু হয়ে যায়। এই কম্পিটিশনটিতে প্রথম 10 মিনিটে তাদেরকে যে কোনো একটি ডেজার্ট তৈরি করতে হবে, তাই প্রত্যেকটি টিমই দ্রুত একটি ডেজার্ট তৈরি করে ফেলে। ইয়াজিদের টিম প্রথমে এপিজাইডার নামক একটি ডেজার্ট তৈরি করে আর সেটা প্রাথমিক টেস্টের জন্য জাজদের কাছে সার্ভ করে। আর তাদের এই ডেজার্টের টেস্ট অনেক বেশি ভালো হওয়ার কারণে তাদের টিমকে 10 মিনিট সময় বেশি দেয়া হয়। এখন 1 ঘন্টার মধ্যে তাদেরকে 4 ধরনের ডেজার্ট তৈরি করে বরফের তৈরি স্ট্যাচুতে সেগুলো সাজাতে হবে। তাই ইয়াজিদ তখন তার টিম মেম্বারদেরকে সবকিছু বুঝিয়ে দেয় যে কিভাবে তারা দ্রুত ডেজার্টগুলো তৈরি করবে। এরপর সে চলে যায় সার্ভ করার জন্য স্ট্যাচু তৈরি করতে। এখানকার প্রত্যেকটি টিমের লিডারকে একটি করে বড় বরফের টুকরো এনে দেওয়া হয়েছে আর প্রত্যেকটি লিডারই স্ট্যাচু বানাতে শুরু করে দিয়েছে। ইয়াজিদ যেহেতু আগে থেকেই বিভিন্ন চকলেটের স্ট্যাচু তৈরি করত তাই তার হাতের গতি অনেক বেশি ছিল। সে অনেক কম সময়ের মধ্যে নিখুঁতভাবে ডিজাইন করছিল আর বাকিদের তুলনায় ইয়াজিদ অনেকটাই এগিয়ে গিয়েছিল। অন্যদিকে প্রত্যেকটি টিম মেম্বার নতুন নতুন ডেজার্ট তৈরির চেষ্টা করছিল। ইয়াজিদের টিমও অনেক ভালো পারফর্ম করছিল আর এখন তাদের হাতে অনেক কম সময় ছিল। তবে এদিকে ইয়াজিদের স্ট্যাচুটি যখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে ঠিক তখনই ইয়াজিদ কোনো এক কারণে থেমে যায়। সে সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দর্শক সারিতে তাকিয়ে সে যেন একদম চমকে ওঠে। সে এখানে কল্পনা করছিল যে তার মা অনেক গর্ব করে তার ছেলের পারফরমেন্স দেখার জন্য দর্শকদের মাঝে বসেছে আর সে অনেক ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু ইয়াজিদ নিজেও জানে যে এটা তার কল্পনা। তবে তারপরও ইয়াজিদের তার মায়ের জন্য আজকে অনেক খারাপ লাগছিল, যাকে সে এতগুলো দিন ধরে ঘৃণা করে এসেছে। তার জন্য হঠাৎ করেই যেন তার হৃদস্পন্দন থেমেই গিয়েছিল। ইয়াজিদ এতে বুঝতে পারে যে তার মা হয়তো আর বেঁচে নেই, কারণ যতই হোক সে তার সন্তান, তার মন তাকে মিথ্যে বলবে না। যদিও ইয়াজিদ সবসময় দেখিয়েছে যে সে তার মাকে ঘৃণা করে, কিন্তু আসলে ছোটবেলা থেকে কোনোদিনই ইয়াজিদ তার মাকে ঘৃণা করতে পারেনি। মনে মনে সে তার মাকে সব সময় ভালোবেসেছে। সে চেয়েছে তার মা তার কাছে আসুক, তাকে তার বুকে টেনে নিক, তাকে একটু আদর স্নেহ এবং ভালোবাসা দিক, যেটা সে কোনোদিনও পায়নি। কিন্তু তারপরও তার মায়ের জন্য বিন্দুমাত্র ভালোবাসা কমে যায়নি।
এদিকে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ইয়াজিদদের টিমের অনেক সময় শেষ হয়ে যায়, কিন্তু এখনও তাদের স্ট্যাচুটি কমপ্লিট হয়নি। এবার কিছুক্ষণের মধ্যে ইয়াজিদ নিজেকে সামলে নিয়ে তার স্ট্যাচু তৈরির কাজ শুরু করে দেয়, কিন্তু সে এখন ইগলের শেপটি পরিবর্তন করে নতুন একটি শেপ দেওয়ার চেষ্টা করছিল। এতে বোচার্ড এবং ম্যাক্স একদম অবাক হয়ে যায়, কারণ তাদের প্ল্যান ছিল অন্য স্ট্যাচু। এখন স্ট্যাচুর ডিজাইন চেঞ্জ করলে সেটা যদি সুন্দর না হয়, সবাই তখন মনোযোগ দিয়ে ইয়াজিদের স্ট্যাচুটিই দেখছিল। ইয়াজিদ খুবই নিখুঁতভাবে স্ট্যাচুটিকে তৈরি করছিল, যেন সে স্ট্যাচুটির মধ্যেই তার সমস্ত আবেগ ভালোবাসা ঢেলে দিয়েছে। এরপর যখন মাত্র 1 মিনিট সময় বাকি ছিল, ঠিক তখনই ইয়াজিদের স্ট্যাচুটি কমপ্লিট হয়ে যায়। ইয়াজিদ এখানে মায়েদেরকে উৎসর্গ করে একটি স্ট্যাচু তৈরি করেছিল, কারণ এখানে সে সহ যত মানুষ আছে তারা সবাই মায়েদের জন্যই পৃথিবীর আলো দেখতে পেয়েছে, যেটা দেখে সবাই অনেক প্রাউড ফিল করছিল এবং স্ট্যাচুটি দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। এখন টাস্ক কমপ্লিট করতে আর মাত্র 30 সেকেন্ড সময় বাকি ছিল, আর এই 30 সেকেন্ডের মধ্যে ইয়াজিদের টিমের সবাই মিলে তাদের তৈরি ডিশগুলো স্ট্যাচুটির উপরে সুন্দরভাবে সাজিয়ে ফেলে এবং একদম পারফেক্ট টাইমে তারা তাদের টাস্ক কমপ্লিট করতে পারে। আর বাকি টিমদের টাস্ক অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল। সবাই অনেক ইউনিক ইউনিক জিনিস তৈরি করেছিল। এরপর দেখতে দেখতে চলে আসে রেজাল্টের পালা। 3rd পজিশন থেকে রেজাল্ট ঘোষণা করা হচ্ছিল, আর এই কম্পিটিশনে 3rd হয়েছিল বেলজিয়ামের টিম এবং 2nd হয়েছিল জাপান। এবার যখন চ্যাম্পিয়ন টিমের ঘোষণা দেওয়ার পালা আসে, তখন ইয়াজিদ এবং তার টিমের অনেক মন খারাপ হয়ে যায়। আসলে তারা ভেবেছিল তারা 3rd বা 2nd হবে, তারা কখনোই ফার্স্ট হতে পারবে না, কারণ তাদের টাস্ক কমপ্লিট হয়েছিল সবার পরে। কিন্তু এখানে দেখা যায় যে ফাইনালি চ্যাম্পিয়ন হয় ফ্রান্স, অর্থাৎ ইয়াজিদদের টিম। তারা এতে খুশিতে একদম আত্মহারা হয়ে পড়ে। তারা কেউই এটা বিশ্বাসই করতে পারছিল না যে তারা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। তবে এটা সম্ভব হয়েছে ইয়াজিদের জন্য। তাই ফ্রান্সের সবাই মিলে ইয়াজিদকে নিয়ে অনেক আনন্দ করছিল, তারা ইয়াজিদকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছিল। এভাবে ইয়াজিদ আজকে হয়ে যায় ওয়ার্ল্ডের সবচাইতে বেস্ট ডেজার্ট চ্যাম্পিয়ন। এতগুলো বছর ধরে কঠোর পরিশ্রমের পর ইয়াজিদ তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। আসলে মানুষ চাইলেই সবকিছু করতে পারে, তবে সেটার জন্য মানুষের প্রয়োজন ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম। তাহলেই মানুষ তার জীবনে সফল হতে পারবে।